ইসমাইলের বাবাকে গুলি করে হত্যা মামলায় আনসারুল্লাহ সহ সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয় টেকনাফ মডেল থানায়। তদন্তকারী অফিসার এসআই আজহারুল ইসলাম মামলা হালকা করার জন্য বিবাদী কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে বাদী দাবি করেন। বাদী বলেন, এসআই আজহারুল ইসলাম বাদীর কাছে চার্জশিট দেওয়ার জন্য 5 লাখ টাকা দাবি করেন। বাদী বিকাশ ও হ্যান্ড ক্যাশ ৭৫,০০০ টাকা এসআই আজহারুল ইসলামকে প্রদান করেন। আরও 5 লাখ টাকা দাবি করলে বাদী টাকা দেওয়ার সমর্থন নাই জানালে এসআই আজহারুল ইসলাম বাদীকে মিথ্যা মামলায় ঢুকে দেওয়ার হুমকি প্রদান করেন বলে দাবি করেন বাদী ইসমাইল। আমি যেটা করছি আমার নিরাপত্তার জন্য, সেই টেকনাফ থানায় আসা আমাদেরকে ডাকছে, ওদের সাথে ওইখানে আমাকে সারা ক্যাম্পে গিয়ে বসে জিডির কপিটা এদের হাতে দিয়েছিল। এটা ইদানিং আপনার 11 তারিখ 12 তারিখ। এমত অবস্থায় বাদী অসহায় ইসমাইল উক্ত এসআই আজহারুল মিথ্যা মামলার হুমকি থেকে বাঁচার জন্য ইসমাইলের বাবার মামলার সঠিকভাবে রিপোর্ট পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আকর্ষণ করেন এবং খুনি আনসারুল্লাহ সহ সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ ইসমাইল, তো নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প টেকনাফ অধীন, জেলা কক্সবাজার, বাংলাদেশ। তো 23 তারিখ 12 মাস 2023 সাল রাত অনুমান আপনার 10টার দিকে আমার বাবা যখন একটু অসুস্থ হয়ে পড়ে, তখন আমি আমার বাবারে নিয়ে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার সময় আমার এক ভাই মানে তালতো ভাই, তারে কল দিই, আমার বাবার অসুস্থ, আমার বই লাগতেছে একটু আসো। তখন আমি আমার বাবারে তারে সহ আমার বাবারে নিয়ে হসপিটালে গেছি। হসপিটাল মানে আমাদের নয়াপাড়া ক্যাম্পের যে জিকে গণস্বাস্থ্য হসপিটাল আছে, ওইখানে আসছি। ওইখানে আসার পর ডাক্তার বলছে কি, ঠিক আছে, তোমার আব্বুরে আমরা একটা ট্রিটমেন্ট দিয়েছি, কাল সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাইও। তখন রেফার ফর্ম সহ দিয়ে দিছি। আমরা তখন নিয়ে যাওয়ার পরে রাত তখন বাজে 10টা, প্রায় 25-30 মতো হয় অনুমান। তখন আমরা ঘরের একটুখানি দূরে, মানে ঘর থেকে 100 ফুট দূরে একটা সেখানে একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে পৌঁছি। তখন এই সন্ত্রাসীগণ আমাকে লক্ষ্য করে, তখন তারা একটু একদল একটা ঘর থেকে বেরিয়ে আসে, তাড়াতাড়ি দ্রুত বেরিয়ে আসে। তখন আমার বাবা আমার এক সাইডে, তারপরে ওই যে আমার যে তালতো ভাইটা ছিল, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন, উনি ছিল এক পাশে। তখন আমি একটা ডাক দিয়ে, বড় একটা ডাক দিয়ে, এরা কারা এরে বলে যখন ধমক দিয়ে যখন আমি বলছি, তখন তারা ফায়ার করে। তখন উপস্থিত ছিল ইয়াতে আনসারুল্লাহ, তারপর সৈয়দুল্লাহ, একজন হচ্ছে আপনার আব্দুর রশিদ, আরেকজন হুসেইনা, একজন উমর ফারুক, তারও কয়েকজন লোক ছিল, সাথে একটা মহিলাও ছিল। কিন্তু মহিলাটা পাশের মহিলা, তো মহিলাটা বলছে যে ওনারা একেবারে মেরে ফেলো, এর একটা শব্দ দিছে। তারপরে হচ্ছে আনসারুল্লাহ গুলি করে। তারপরে আমরা যখন পড়ে যাই, সে মনে করছে আমি মরে গেছি, তো এই মনে করে তারা পালিয়ে গেছে। এরপরে মূলত ঘটনাস্থলে লোকজন তখন ভিড় হয়। ভিড় হওয়ার পরে ইয়া থেকে আমাকে আর আমার বাবাকে উদ্ধার করে তারা আবারও গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়, আমার বাবার লাশ সহ। তখন গণস্বাস্থ্য কর্মকর্তা দিছে, আমার বাবার দ্রুত রেফার দিছে টেকনাফ কমপ্লেক্স উপজেলা কমপ্লেক্স হাসপাতালে। ওইখান থেকে আমার বাবাকে ডাক্তার কর্মরত চিকিৎসক মানে মৃত ঘোষণা করছে। এরপরে আমরা নিয়ে আসার পরে নয়াপাড়া ক্যাম্পের যে FABN মানে পুলিশ প্রশাসনের যে টিম দল আছে, এরা টেকনাফ থানায় খবর দেয়। টেকনাফ থানা থেকে একটা টিম আসা প্রায় রাত 3টার দিকে, সেদিন রাত 3টার দিকে একটা দল আসে টেকনাফ থেকে। আসার পরে সবগুলা সুরাতা রিপোর্ট, সবগুলা জিজ্ঞাসাবাদ করে। তারপর আমি তাদেরকে খুলি বললাম আমার বিষয়টা এরকম এই বিষয়, আগের কিছু সত্যতা ছিল এগুলোও বলছিলাম। বলার পরে এরা চলে গেছে পোস্টমর্টমের জন্য রেডি। তো পোস্টমর্টমের জন্য কক্সবাজার মানে মর্গে পাঠানো হয় আমার বাবার লাশ। তখন আমিও লাশ ছিলাম, আমি তখন হসপিটালে ভর্তি। আমার ওই যে আমার থালতো ভাই যেটা বলছিলাম, ওনার বাবা আর পাশের কয়েকজন লোক 2024 সালে উনি আমাকে ফোন দিয়ে বলে আপনার মামলা চালানোর জন্য আপনার কাছে আমি টাকা দিতে হবে। তো আমি কেন টাকা দেবো, আমি প্রশ্ন উত্তর দেয়, আপনার যদি টাকা না দেন মামলাটা আমরা একটু উল্টোপাল্টা করে দেবো, ডাইলেট করে দেবো, যেহেতু আপনি সেফটিতে আছেন, মামলা চালানোর যে খরচটা আছে এই খরচটা দেবে কে, তা আমাদের খরচ লাগবে। এই জন্য আমি মামলার আসামি 1 নম্বর 2 নম্বর আর 5 নম্বর আসামি বাদ দিতে চাই।
আপনার কি মতামত? আমি বলছিলাম না, এরা তো মূল অপরাধী, তারা যদি সে ছাড় পায় তাহলে আমার বিচারটা, বাবার যেই হত্যার বিচারটা হবে কি? এই জন্য বলে উনি আমাকে রাগ করে আরও বলে কি, না তাহলে তুমি টাকা দাও, 5 লাখ টাকা দাও। তো আমি টাকা দিতে পারি নাই বলে সেই দিন থেকে আমার মোবাইলে আর কোনো ধরনের সে ফোন রিসিভ করে না, মেসেজ করলে মেসেজের কোনো রিপ্লাই দেয় না। তো আমি আর টেকনাফ আর কুতুবালং যে দূরত্ব আছে, এই দূরত্বের মধ্যে এইভাবেই চলে আসি। এভাবে করতে করতে গত আপনার 28 জুলাই 2024 সালের রাত 10টার দিকে ওই যে ছেলেটা আমার কে মদত করছে, আমার তালতো ভাই বলে, তো যার বাবা সহ ওনারে বাসা থেকে নাকি বের করে নিয়ে একটা ওয়ারিং আছে, ওনার মারামারি ছোটো একটা মামলা, এটা নিয়ে ওয়ারিং আছে বলে করছে। তখন ওইটা নিয়ে বলছে কি, ঠিক আছে তোমার ছেলেকে একটু দাও, একটা ওয়ারিং আছে, এটা কালকে চলে আসতে পারবে, এরকম বইলা ওনারে নিয়ে এই 28 তারিখ থেকে মারধর করতে প্রায় 1 তারিখে ওনারে আমার নাম বলায়। তারপরে ওই আসামি 1 নম্বর 2 নম্বর যেই 15 লাখ টাকা দিয়ে যেই কন্ট্যাক্ট করছে আমার মামলার যে আইয়ু এজাহারুল ইসলাম, ওনার সাথে ওনার মোবাইলে হোয়াটসঅ্যাপে নাকি ফোন করে মানে